এক প্যালেস্টাইনে শিশু, মহিলা, অসহায় মানুষ তার মৃত্যুর মিছিল মার্কিন সাম্রাজ্যবাদের মদতপুষ্ট হয়ে ইসরায়েল জায়নবাদী কায়দায় যেভাবে ওখানে গাজায় প্যালেস্টিনীয়দের নিশ্চিহ্ন করতে নেমেছে তার প্রতিবাদও হচ্ছে সর্বত্র, এবং সেই বাতাবরণের মধ্যেই ঈদের উৎসব এসছে। আর ঈদের প্রাক মুহূর্তে মিয়ানমার, থাইল্যান্ড, দক্ষিণ পূর্ব এশিয়ায় আমাদের প্রতিবেশী, সেখানে যে ভয়াবহ ভূমিকম্প হয়েছে, সেখানে অসংখ্য মানুষের জীবনহানি ঘটেছে, এবং যারা বেঁচে আছেন অসংখ্য তারা শারীরিকভাবে আহত এবং ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। তাদের বাসস্থান, অন্যান্য যা সামগ্রী জীবন সাধনের, তা ক্ষতির সম্মুখীন হয়েছে। আমরা তাদের সবার প্রতি সমবেদনা। আমাদের রাজ্যেও, আমাদের দেশেও ঈদ সাধারণত মিলন উৎসব, কিন্তু তার প্রাক্কালে যেভাবে উত্তর ভারতে একই কায়দায় আমাদের রাজ্যে বিশেষত মালদা, মুর্শিদাবাদ এবং আরো কয়েকটি জায়গায় পরিকল্পিতভাবে রাজ্য সরকারের পূর্ণ সম্মতিতে যেভাবে দাঙ্গা হাঙ্গামার পরিবেশ তৈরি হয়েছে এবং দাঙ্গা হাঙ্গামা সংগঠিত হয়েছে, মালদা মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চলে মানুষ আশঙ্কার মধ্যে উৎসবের সম্মুখীন হয়েছে। এ রাজ্যে এরকম পরিবেশ কখনো ছিল না। আর যেহেতু এক সপ্তাহের মধ্যে এখন নবরাত্রি চলছে, রামনবমী হবে, আর রামনবমী আসলে আমরা দেখবো বিজেপি তৃণমূল কিভাবে এক কাট্টা হয়ে যায় আরএসএস পতাকা তলে। মানুষের ধর্মবিশ্বাস, ধর্মীয় উৎসবকে কাজে লাগিয়ে এমএলএ, এমপি, মন্ত্রী, কাউন্সিলর, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী কোনো তফাৎ থাকে না, রেশারেশি লেগে যায় আপাত দৃষ্টিতে, কিন্তু আসলে একে অপরের পরিপূরক ভূমিকা পালন করেন ধর্মীয় আবেগকে ব্যবহার করে হিংসা, ঘৃণা ছড়ানোর কাজে। নির্লজ্জভাবে আমাদের মুখ্যমন্ত্রী গতবারে যখন রিসায় হয়েছে রামনবমীকে কেন্দ্র করে, শিবপুরে হয়েছে, তাকে ডিফেন্ড করেছেন। কোনো ব্যবস্থা নেওয়া হয়নি পরে পুলিশের তরফ থেকে। কারা হিংসা ছড়ালো, কারা দাঙ্গা সংগঠিত করলো। আর এখন তিনি বলছেন ঈদের নামাজে উপস্থিত হয়ে বামেদের উপর দোষারোপ করছেন, কারণ আরএসএস এর খেয়ে পড়ে বড় হয়েছেন, আরএসএস এর মদতে রাজনীতি করছেন, আরএসএস এর ইচ্ছার উপর দাঁড়িয়ে পিসি ভাইপুর এখন এত ইতরামি, আর সেই জন্য দাঁড়িয়ে এই ধরনের সময় তার ভূমিকা হয়ে যায় আরএসএস এর রাজনীতির পরিপূরক। প্রধানমন্ত্রী গিয়েছেন নাগপুরে আরএসএস হেডকোয়ার্টারে, আর আরএসএস প্রধান এসেছিলেন পশ্চিমবঙ্গে। তারপর থেকেই 26-এর নির্বাচনের নীল নকশা তৈরি হয়েছে। নীল, সাদার, গেরুয়ার দল তারা একটা হয়েছে 26-এর নির্বাচনকে ধর্মীয় আবেগে মুড়িয়ে বাংলার রাজনীতি, সংস্কৃতি, শিল্প, সাহিত্য, শিক্ষা, শান্তি, সম্প্রীতি সবটাকে নষ্ট করতে চায়। এজন্য সাধারণের কাছে আবেদন, ওই ধর্মীয় উৎসবের আঙিনায় রাজনৈতিক মতলবে পুষ্ট বক্তৃতা দ্বারা মানুষ প্রভাবিত হবে না। ধর্ম যে যার নিজের আচরণ করছেন, পালন করছেন, করবেন, তাতে কোনো বিরোধ নেই। কিন্তু যারা ধার্মিক মানুষ আছেন তাদেরকে এটা দেখতে হবে তাদের ধর্মের আসন, ধর্মের ব্যাসন, ধর্মের অনুষ্ঠানকে সংকীর্ণ রাজনীতির স্বার্থে কারা ব্যবহার করছেন। আর সেই মুখ্যমন্ত্রী আবার বলছেন ধর্মের নামে কারা কি করছে সবাই জানে। ওই রেড রোডে দুর্গা কার্নিভাল থেকে ঈদের নামাজ উনি হাইজ্যাক করেন ধর্মকে। আমি ধর্মী মানুষের কাছে আবেদন করব, নিজের ধর্মকে হাইজ্যাক করতে দেবেন না। আমরা ভিন্দেওয়ালকে দেখেছি, আমরা আরএসএস কে দেখছি, আমরা বাংলাদেশে দেখছি,
আমরা আফগানিস্তানে দেখেছি ধর্মের আসন যখন হাইজ্যাক হয়ে যায় সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে তার কি পরিণতি হয়। খুবই সচেতনভাবে সতর্কভাবে বাম কর্মীরা আগামী এক সপ্তাহ পাহারাদারের ভূমিকা পালন করবে। যেরকম দোলের সময় জুম্মার নামাজের দিনেও কোনো রকমের অশান্তি হতে দেওয়া হয়নি, দু একটা খুচরো ঘটনা ঘটেছে মালদা মুর্শিদাবাদে, এখনো গত কয়েকদিন ঘটেছে। পুলিশ নির্বিকার, একটা বড় অংশের পুলিশ আছে তারা চেষ্টা করছে, কিন্তু দাঙ্গাবাজদের আটকাতে পুলিশকে দেখা যায় না। আর যখন উত্তরকন্যা অভিযানে যুবরা নেমেছেন তখন জামায়াত ফেরত মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছে ওই পুলিশ, দাঙ্গাবাজদের ধরার সময় দেখা যায় না। ধুলাগড় থেকে বসিরহাট, আসানসোল, রানীগঞ্জ কোনো দাঙ্গায় কোনো কমিশন হয়নি। মুখ্যমন্ত্রীর দল কমিশন খেয়েছে, কিন্তু কেন দাঙ্গা হয়, কে করলো, কারা দোষী কারা দায়ী, মানুষ খুন হয়ে গেল, তার কোনো তদন্ত হয়নি। আর এখন উনি বড় বড় কথা বলছেন এতদিন পরে, এখন রেজওয়ানুর কথা মনে পড়েছে, সামনের বছর ভোট আছে বলে। একদিন মনে ছিল না। মানুষ এসব চালাকি ধরে ফেলেছে, আর এই জন্য যেখানে তিনি যাচ্ছেন প্রতিবাদ হচ্ছে। আসলে প্রতিবাদী মানুষকেও কটাক্ষ করছেন, কিন্তু আসলে মানুষের সামনে সত্যটা ক্রমাগত প্রকাশ হচ্ছে এবং ওনার বুজুর্গি ধরা পড়ছে। আমি আবেদন করব, এক কঠিন পরীক্ষার সামনে আমাদের বাংলার মানুষ, গোটা দেশে গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র গত ৩-৪ দশক ধরে যে কাণ্ড ঘটেছে, যার পরিণতিতে আজকে বিজেপি তার মাসল ফ্লেক্সিং করছে। পশ্চিমবঙ্গে তৃণমূল সে সুযোগ করে দিয়েছে, খাল কেটে কুমির আনার মতো করে। তা সত্ত্বেও মানুষের ফাঁদে পা দেবেন না, ঐক্যবদ্ধ থাকবেন। শান্তি এবং সম্প্রীতির জন্য সমস্ত দেশপ্রেমিক মানুষ যারা শান্তি ভালোবাসেন, সম্প্রীতি ভালোবাসেন, মানুষকে ভালোবাসেন, তারা এই দানবীয় সাম্প্রদায়িক দম্ভের আস্ফালনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবেন। এবং বাম কর্মীরা সতর্ক থাকবে। আগামী এক সপ্তাহ ধরে তারা শিবির করবে, পথসভা করবে, বিভিন্ন জায়গায় গিয়ে সভা করবে, মানুষকে ঐক্যবদ্ধ থাকার আবেদন জানাবে এবং তারা সামনে বুক আগলে থাকবে। এই বাংলাকে আমরা সাম্প্রদায়িক শক্তির লীলাক্ষেত্র হতে দেব না। আপনাদের কোনো প্রশ্ন থাকলে। আজকেও মঞ্চে দাঁড়িয়ে যখন বলছিলেন নিজের নামাজের সময়, তখন উনি একদম নাম করেই বলছেন যে রাম এবং বাম এটা দুজনে এক হয়ে, এমনকি লন্ডনের ঘটনাকেও জুড়ে দিয়েছেন এবং রাজ্যে বা দেশের স্তরেও খুব স্পেসিফিক নাম নিয়ে বলছেন বারবার। কি বলবেন? উনি যে দলবল নিয়ে গিয়েছিলেন তামাশা করতে এবং রাজ্যের মানুষের মাথা হেঁট করতে, মিথ্যাচার করতে, সেখানে টিকিট কেটে যেরকম জেল খাটা আসামি নিয়ে গেছিলেন, সেরকম হিন্দু হিন্দু করে এমন লোককেও নিয়ে গিয়েছিলেন। আসলে এখন ধরা পড়ে গেছে। সেখানকার ছাত্র বিক্ষোভের সামনে যখন এই সমস্ত চেহারা উলঙ্গ হয়ে গেছে, তখন তিনি আবার একটা মিথ্যাচার করছেন। সিপিআইএম কে, বামপন্থীদেরকে কাউকে টিকিট কেটে লন্ডনে পাঠাতে হয় না। স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে যে কোনো গিভেন টাইমে বাংলার ভালো ছাত্র সবসময় বিদেশে ওই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে ছাত্র হিসেবে যায়, ছাত্রী হিসেবে যায় এবং থাকে। সে জ্যোতি বসু লন্ডন মজলিসের সময়, যেমন আজকে মমতা ব্যানার্জি যিনি ইংরেজের দালালি করছেন, ওখানে গিয়ে দালালি করেছেন, প্রকাশ্যে স্বীকার করেছেন। ঠিক আরএসএস এর ভাষায়, আরএসএস যেভাবে ইংরেজের দালালি করেছে এবং সাম্রাজ্যবাদী শাসনকে গরিমা দেখায়, তিনিও তাই করেছেন। তখন জ্যোতি বসু লন্ডন মজলিস করে অন্যান্য বামপন্থীদের সঙ্গে ওখানকার ছাত্রদের সংগঠিত করছিলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। সেই ধারা এখনো চলেছে। সাম্রাজ্যবাদের দালালি যে যেখানে করবে, সে আরএসএস হোক আর তৃণমূল হোক, তার বিরুদ্ধে আমরা সোচ্চার থাকব। প্রথমত ধর্মীয় মঞ্চে তাদের বক্তৃতাকে আমি অস্বীকার করি।
ঈদের নামাজে কোনো মঞ্চ হয় না যে ইমাম সাহেব নামাজ পড়ান, তিনিও ফ্ল্যাট মাটিতে দাঁড়িয়ে সমতলে এসে নামাজকে নেতৃত্ব দেন। এটা ইসলামিক কালচার। সেখানে অভিষেক মঞ্চ থেকে কি করে বললো? মঞ্চটা এলো কোত্থেকে? এত হিম্মত নেই তাদের নিজস্ব রাজনৈতিক মঞ্চ সাজিয়েছেন, রাজনৈতিক বক্তৃতা করুক। ধর্মীয় মঞ্চে প্রধানমন্ত্রী হন আর মুখ্যমন্ত্রী হন, চোর জোচ্চর হোক, জেলখাটা আসামি হোক, ধান্দাবাজ হোক আর দুর্নীতিবাজ হোক, ধর্মের মঞ্চে গেলেই মহান হয়ে যায় না, বরঞ্চ ধর্মের মঞ্চটাই কালিমা লিপ্ত হয়। ममता बनर्जी ने आज कहा है कि जिस तरह से 34 साल यहाँ पे धर्म का यहाँ पे हिंसा करके सीपीएम करती थी राजनीति, और अब गिरुआ और ये लाल एक साथ में हिंसा कर रहे हैं, बंगाल में हिंसा फैलाने की कोशिश कर रहे हैं, ये कतई बर्दाश्त नहीं होगा। यानी दोनों लोग मिल के पश्चिम बंगाल में हिंसा फैला रहे हैं, जगह जगह दंगे हो रहे हैं। इन सब चीजों को टीएमसी पार्टी कतई बर्दाश्त नहीं करेगी, और यदि ऐसा कुछ होता है तो ममता बनर्जी उनके साथ में खड़ी है और बाकायदा कोई इस पर ध्यान न दे। क्या करेंगे इस पर? वो तो संघ परिवार से पैसा लेकर उनके ब्लूप्रिंट के अनुसार लाल झंडे के ताकत को बंगाल में समाप्त करने के लिए माओवादियों को ले करके यहाँ खून खराबा किए, लाशों का बौछार किए। उसके बाद दाम्भिक रूप से घोषणा की कि यहाँ पे कोई लाल झंडा है ही नहीं, सब समाप्त हो गया। अभी वो कहां से लाल झंडा देख रही हैं? जिसे दूरबीन से देख रहे थे। और पूरे देश के राजनीति जानते हैं लोग, पूरे विश्व के राजनीति जानते हैं लोग कि फांसीवाद के विरोध में कौन लड़ते हैं, आखिरी दम तक कौन लड़ते हैं? लाल झंडा वाली ताकत। चाहे हिटलर हो, चाहे मुसोलिनी हो, चाहे यहां हमारे राज्य में, हमारे देश में संघ परिवार जो फांसीवादी कायदे से लोगों के लोकतांत्रिक अधिकार को दमन कर रहे हैं, एकता को तोड़ रहे हैं, और जो मुस्लिम अल्पसंख्यक समुदाय हैं उनको दूसरे दर्जे के नागरिक बना रहे हैं, उसमें बीजेपी या तृणमूल दोनों एक साथ है। और हम लाल झंडा वाली ताकत तमाम देश प्रेमी शक्ति को लेकर के उसके मुकाबला कर रहे हैं, ये सब जानते हैं। और उसको आड़ देने के लिए ममता बनर्जी ये झूठ का आमदनी की है। তো সত্যি কথা বলছো না, 100 বেশি কর্মসূচি বিজেপির নয়, 50-50 আছে, কিছু বিজেপির আছে, কিছু তৃণমূলের আছে। সত্যি কথাটা সত্যি করে বলতে হয়। আমি শুধু দেখতে চাই কবে মমতা ব্যানার্জি সেই অস্ত্র পুজোয় সামিল হবেন। আমি প্রশ্নের উত্তর ইতিমধ্যে দিয়েছি হিন্দিতে, সবাই দেখছে। উত্তরপ্রদেশে কোথায় তৃণমূল আছে? আর তৃণমূল গিয়েছিল যখন লোকসভা ভোটে দাঁড়াতে মমতা বিরুদ্ধে, কার স্বার্থে গিয়েছিল সবাই জানে। আর এখন নেই কেন? যেখানে যা শক্তি আছে লাল ঝান্ডা তাই নিয়ে আমরা মোকাবিলা করছি গোটা দেশব্যাপী। আগামী পরশু থেকে আমাদের পার্টি কংগ্রেস আছে, সেখানে আলোচনা করব আমরা এই ফাঁসিবাদী শক্তির বিরুদ্ধে কিভাবে লড়াই হয়। সেখানে মমতা ব্যানার্জি কোথায়, তার ভূমিকা কি? বরঞ্চ ইন্ডিয়া ব্লক হিসেবে যখন সবাই মিলে বিজেপি বিরুদ্ধে এককাট্টা হওয়ার চেষ্টা করেছে, তখন তিনি পেছন থেকে ছুরি মারার চেষ্টা করেছেন, ঐক্যকে ভাঙার চেষ্টা করেছেন। এখন সে কাজ করছেন। আর তেল জলে কখনো মিস খায় না। সবাই জানে তৃণমূল জন্মলগ্ন থেকে বিজেপির সঙ্গে আছে, বিজেপির কোলে আছে। আরএসএস নেতারা বারবার বলেছেন আজকের মমতা হতেন না যদি আরএসএস না থাকতো। সোমনাথ চ্যাটার্জিকে হারিয়ে এমপি হওয়ার থেকে, রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার থেকে, এখনো দাঁড়িয়ে উনি যে সমস্ত পুঁজিপতিদের কোলে দুলছেন, তারা সব আরএসএস এর ইশারা করছে। আবার বললাম রামনবমীটা তো বিজেপি আর তৃণমূলের যৌথ প্রয়াস। তাহলে ডিভাইডেড রুলের কথা বলছেন কে? মমতা ব্যানার্জি। উনি 2021 নির্বাচনের আগে জয় শ্রীরাম স্লোগানকে নিয়ে এভাবে কন্ট্রোভার্সিয়াল করেছিলেন যাতে বিজেপি মাইলেজ পায়। আর এখনো দাঁড়িয়ে রামনবমীকে কেন্দ্র করে যে কোনো জায়গায় তুমি যাও, এখান থেকে ভাটপাড়া, হুগলি, শিল্পাঞ্চলগুলোতে দেখবে বিজেপি আর তৃণমূলের পোস্টার শোভা পাচ্ছে রামনবমীকে ঘিরে একসঙ্গে। যৌথ কর্মসূচি। রামকে নিয়ে ওরা টানাটানি করছে দুজনে।
ওই শুভেন্দু অধিকারী ওনারই শিষ্য ছিল। উনি এই জন্যই বলেছেন যাতে তুমি বিজেপি আর তৃণমূল নিয়ে প্রশ্ন করো, এভাবে উনি লিফট দেন যে কেউ পাত্তা দিচ্ছে না, তিনি তাদেরকে পাত্তা দিচ্ছেন, যাতে এটা আলোচনার মধ্যে আসে। লড়াইটা সরাসরি হচ্ছে মানুষের রুটি রুজি নিয়ে, বেকারি নিয়ে, বেকার ছেলে মেয়েদের কাজ নিয়ে, চাকরি যারা নিলাম করেছে সেই দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়াই, মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, রাস্তাঘাট, ঘর বাড়ি, বিদ্যুৎ, শিক্ষা, লড়াইটা সেই নিয়ে। বিজেপি আর তৃণমূল দুজনে এটাকে নামিয়ে দিচ্ছে হিন্দু মুসলমান মন্দির মসজিদের নাম করে। আমরা তার বিরুদ্ধে লড়াই করছি, আর সেখানে বিজেপি আর তৃণমূল এক আসনে আছে। এগুলো তো আরএসএস এর স্ক্রিপ্ট, ক্রমাগত সুর চড়ায়, এবং কে কাকে বাধা দেবে? ধর্ম তো সবাই উদযাপন করতে পারে, কিন্তু সেই ধর্মীয় মিছিলটা মসজিদের সামনে গিয়ে নাচানাচি না করলেই হলো। সে মহরমের মিছিল মন্দিরের সামনে গিয়ে বা নাচানাচি কেন করবে? আর রামনবমী মিছিল মসজিদের সামনে যাবে কেন? রাম মন্দিরে যাক, যদি রাম মন্দির থাকে, অন্য মন্দিরে যাক, নদীর ধারে যাক, মাঠে ময়দানে যাক। রামলীলা হতো, সারা জীবন আমরা শুনে এসেছি রামলীলা হয়, তার জন্য আলাদা ময়দান আছে, রামলীলা ময়দান এই কলকাতায় আছে, আমাদের এখান থেকে কয়েকশো মিটার দূরে আছে। সব ধর্মের নিজস্ব লীলা ক্ষেত্র আছে, সেখানে যখন অন্য ধর্মের মধ্যে ঢোকে তখনই খেলাটা বিলা হয়ে যায়। আর এই হুঁশিয়ারি দেওয়া মানে কি? আসলে একটা হিংসার চাষ হচ্ছে, ঘৃণার চাষ হচ্ছে। সেটা বিজেপি বিধায়ক তৃণমূল বিধায়ক বলে কোনো তফাৎ নেই, যে যেখানে বাজার গরম করতে পারে। একদিকে ভেজাল ওষুধ, নিম্নমানের ওষুধ, আর অন্যদিকে ইলেকট্রাল বন্ডে বিজেপি আর তৃণমূলের ঘরে ওষুধ কোম্পানিগুলো কোটি কোটি টাকা। আর তার পরিণামে হচ্ছে ওষুধের দাম বাড়ছে, নির্লজ্জভাবে বাড়াচ্ছে, তার উপর জিএসটি চাপাচ্ছে। তারপরে বাজারে গিয়ে যে ওষুধ আমরা কিনছি সেটা আসল না নকল বোঝা যাবে না। কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে এই সমস্ত ওষুধ কোম্পানিগুলোকে ছাড়পত্র দেয়, আর সেখানে বিজেপি আর তৃণমূল এক জায়গায়। আর ওইটা নিয়ে যাতে কথা না হয় সেই জন্য এরা এই রামনবমী নিয়ে হুজুগ তৈরি করে। যারা অস্ত্রের ঝঞ্ঝানি করছে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন? অস্ত্র উদ্ধার হচ্ছে কি করে? মমতা ব্যানার্জি 2011-তে, তোমাদের একটু বয়স কম, যারা একটু বেশি বয়স আছে জিজ্ঞেস করবে, 11-তে এসে নাটক করে টেলিভিশন ক্যামেরা নিয়ে তিনি সব অস্ত্র উদ্ধারে নেমেছিলেন। তারপর খান্তি দিয়েছিলেন যে সব অস্ত্র উদ্ধার হয়ে গেছে, তাহলে এখন অস্ত্র আসছে কোত্থেকে? বকট্রিতে তৃণমূলকে খুন করার পরে, পুড়িয়ে মারার পরে তিনি ডিজি পুলিশকে বলেছিলেন সব বেআইনি অস্ত্র উদ্ধার করতে। তাহলে পুলিশে বেআইনি অস্ত্র উদ্ধার করেনি কেন? আর এখন তো বেআইনি অস্ত্র শুধু উদ্ধার হচ্ছে না, বেআইনি অস্ত্রের কারখানা উদ্ধার হচ্ছে। আর এই রামনবমীকে কেন্দ্র করে আমরা তো দেখছি বিজেপি নেতারা অস্ত্র দেখাচ্ছেন, অস্ত্রের ঝঞ্ঝানি করছেন। পুলিশ কটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, কাকে ধরেছে? বেআইনি অস্ত্র হোক, একটা অস্ত্র নিয়ে তৃণমূলকে খুন করুক, আর বিজেপি লোকজন অস্ত্র নিয়ে ছবি তুলে বিখ্যাত হওয়ার চেষ্টা করুক। পুলিশ কার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে? আমরা বলছি উপযুক্ত পুলিশি ব্যবস্থা নিতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে। হ্যাঁ, আমি শুনলাম না। হ্যাঁ, পুরো বলতে হবে তো, কিসে ফেম হলো সেই তো ফেমটা বুঝতে হবে না। তার ফুল ফর্মটা কি আমি জিজ্ঞেস করছি? হ্যাঁ হ্যাঁ, তাই তো নাম দিয়ে তো বোঝা যায়। প্রথমত টিএমসিটা এআইটিসি কি করে হলো? কারণ আমি বলেছিলাম এটিএমসি হচ্ছে এনি টাইম মানি কোম্পানি, এবং এনি টাইম মানি কোম্পানি হলে অনেক এরকম ফেয়ারলেস চোর জড়ো হয়ে যায়। পুলিশ যাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না, সিবিআই নেয় না, জনৈক অভিযোগ করে,
সুতরাং কয়লা পাচারের টাকা, গরু পাচারের টাকা, শিক্ষক নিয়োগের দুর্নীতির টাকা নিয়ে এরকম অনেক ফ্যান জোগাড় হয়েছে। এগুলো ভাতের ফ্যানের থেকে অধম। ভাতের ফ্যানে তাও কিছুটা পুষ্টি থাকে। ওরা ভীতি সঞ্চার করার জন্য এসব গেস্টাপো বাহিনী তৈরি হয়। এইগুলোকে ফ্যাসিস্টের সময় বলা হয় গেস্টাপো বাহিনী। ওদের ভাষা দেখলেই তো বোঝা যাচ্ছে, কিন্তু তোমরা থেকে বিখ্যাত করছো কেন? পয়সা দিয়ে বিজ্ঞাপন দেওয়ার কথা ওদের, তোমাদের বিনা পয়সা কেন বিজ্ঞাপন দিচ্ছ তোমরা? লোকে কুকুর বিড়ালের দিকে তাকায়, আদরও করে, এদের দিকে ঝাঁটানিও তারা করবে না। না, আগেরটা সম্পূর্ণ করতে বলো। এদের এরকম নকল বলে কেন? সংস্থাকে টিএমসি নিজের নামে বলুক। তৃণমূলে এতগুলো সংগঠন আছে, আই চ্যালেঞ্জ সেলিম সুজনকে মারার জন্য আহ্বান জানাক তৃণমূলের অফিসিয়াল পেজ থেকে, অফিসিয়াল দল বা তার সাঙ্গপাঙ্গ বা সন্ডামার্কা যা আছে তাদের দিয়ে বলা। ওরকম শিখণ্ডীদার ঘুরে কেন করে? এগুলো তো সব বেআইনি, বিদেশি টাকায়, বিদেশি অ্যাড্রেস থেকে, আরএসএস এর কাছ থেকে শিখেছে। এরকম অসংখ্য পেজ তৈরি হয়, দেখা যাবে কোনটা দুবাই থেকে, কোনটা সিঙ্গাপুর থেকে, কোনটা পাকিস্তান থেকে, নানা রকম কোম্পানির এজেন্ট হিসেবে তারা কাজ করে। পরিষ্কার কথা, যদি সুজন, সেলিম বা সিপিএম সম্পর্কে কিছু বলতে হয়, ঝেড়ে কাশুন, স্পষ্ট নিজের পাতা থেকে বলুন। মণিপুরে কি হয়েছে, উত্তরপ্রদেশে কি হয়েছে, ঈদ একটা খুশির দিন, সেই দিন কে কি খাবে, কে কি করবে, সেই বিষয়ে তারা বাধা নিষেধ এনেছে। এটাই তো আমাদের দুর্ভাগ্য। কেন আমাদের মুখ্যমন্ত্রীকে মণিপুরের সঙ্গে বাংলাকে কম্পেয়ার করতে হচ্ছে? কোনদিন করতে হয়েছে? কেন আজকে পশ্চিমবঙ্গকে উত্তরপ্রদেশ আর মণিপুরের সঙ্গে তুলনা করা হচ্ছে? আর কেন মমতা ব্যানার্জি সেই তুলনা টানছেন? আগে বামফ্রন্টের আমলে এদেশের এগিয়ে থাকা শিক্ষায়, শিল্প স্থাপনে, বিনিয়োগে, স্বাস্থ্যে, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে যে 4-3টে রাজ্য এগিয়ে থাকতো, তাদের সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা হতো। এখন কোনো শিক্ষায়, ড্রপ আউটসে, বাল্য বিবাহে, আইন শৃঙ্খলা অবনতিতে, ধর্ষণে, খুনে, দাঙ্গায় যে কটা রাজ্য এগিয়ে আছে, তার সঙ্গে বিজেপি হোক বা তৃণমূল এই রাজ্যকে তুলনা করে। এটাই তো মমতা ব্যানার্জির শাসন অপশাসনের ফল। আমরা তো এটারই বিরুদ্ধে, যাতে পশ্চিমবঙ্গ আবার তার গর্বের জায়গায় ফিরে আসুক, শান্তি শৃঙ্খলা স্থাপিত হোক, মেয়েদের মর্যাদাতে থাকুক, সেখানে ধর্ষণ মুক্ত রাজ্য হোক এবং তার সঙ্গে দাঁড়িয়ে অপরাধীরা শাস্তি পাক, আর এই সমস্ত দুর্নীতি মুক্ত, সাম্প্রদায়িকতা মুক্ত সমাজ যাতে আমরা গড়ে তুলতে পারি। এটাই তো লাল ঝান্ডার লড়াই, সেটাই তো আমরা অনেকটা এগিয়েছিলাম। আবার বিজেপি তৃণমূল মূলে সেখান থেকে তো এই রাজ্যটাকে টেনে হিচড়ে নিচে নামালো। মমতা ব্যানার্জি এসব বলে আরো বেশি নামানোর প্রতিযোগিতায় নেমেছেন। হ্যাঁ, দেবাংশুর মতো করে বলেছে। এরপর আরো কিছু লোকজন আছে, তারা বলবে চাপকে লাল করে দেবো যদি তোমরা মুখ না খোলো। কারণ মমতা ব্যানার্জির জন্য মুখ খোলানোর জন্য এখন এরকম ভাড়াটে লোকজন দরকার হচ্ছে, ভাড়াটে অ্যাকাউন্ট দরকার হচ্ছে। दादा अभी आपने कहा कि वो रामनवमी में जो पहरेदारी वाली बात कही, थोड़ा इसको हिंदी में थोड़ा बोले क्या पहरेदारी और कब से कब तक ये कार्यक्रम? और दूसरा सवाल है कि धार्मिक अनुष्ठान में जाकर पॉलिटिकल बयान देना कितना सही है, खासकर तब जब राहुल इंदौरी साहब की एक कविता वहां पर सुनाई गई है कि हिंदुस्तान किसी के पाप का नहीं। ये कविता वहां अभिषेक बनर्जी ने सुनाई। मैं ये सब 2 नंबरी लोगों का 2 नंबरी बातों का जवाब नहीं देता हूं। आपको मैं बोल रहा हूं, आप जिसकी बात बोल रहे हैं,
ये तो राहत इंदौरी साहब की बदनसीबी है कि उनकी कविता कोई दोहराए। ऐसे लोग जो कोयले के पैसे को विदेश में अपने जो है भाड़े के अकाउंट में भेजे और सीबीआई के 4 सीटें बचने के लिए उनके पैर तले जाकर गिरे। ये तो राहत इंदौरी साहब तो सर ऊंचा करके जीने के लिए और हक के बारे में अपनी बात कहे थे। ये तो हक बेचने वाले हैं। लेकिन उनकी इसी कविता में था कि अगर आग लगेगी तो सबके घर जलेगी, मोहल्ले में सिर्फ एक का घर नहीं है। क्योंकि वो कविता पढ़े इसलिए मैं कविता सुनाना नहीं चाहता हूँ, वो बेउन्नति होगी। लेकिन देश में हो या विदेश में हो, सच बोलना चाहिए। देश में कुछ विदेश में कुछ बोले ये अलग बात है। কে বলছে? কে সে? পরিচয় দিয়ে বলতে একটা সম্মানীয় ব্যক্তিদেরকে আগে পিছিয়ে কিছুটা লেজ টেস থাকে, কিছুটা বলুন, কিছু একটা বলুন, একটা কোন একটা লেজ জানান, তবে তো আমি লেজ বিশিষ্ট বুঝবো, তবেই তো বলবো। ঠিকই। তাহলে ইলেকশন কমিশন ভোটার লিস্ট তৈরি করে, নির্বাচন কমিশন ইসিআই, দিল্লির সরকার নিজের পছন্দ অনুযায়ী ইলেকশন কমিশন নিয়োগ করেন। ঠিকই ইলেকশন কমিশন যখন ভোটার লিস্ট তৈরি করে রাজ্যের যে প্রশাসন আছে তাকে ব্যবহার করে। তাহলে এখন দাঁড়িয়ে সেই ভোটার লিস্ট কেন ত্রুটিপূর্ণ তার জবাব বিজেপি এবং তৃণমূল উভয়কেই দিতে হবে। তারা নাটক করছে। আমরা শুরু থেকে বলে এসেছি ত্রুটিপূর্ণ ভোটার লিস্ট করতে হবে। আর ভোটার লিস্টে আমাদের রাজ্যে এখন বাঙালি অবাঙালি, হিন্দু মুসলমান, এ বাংলা ও বাংলা বলে মানুষকে ভাগ করার যে রাজনীতি আছে, এখন ভোটার লিস্টকে ভাগ করছে। আমরা পরিষ্কার বলেছি প্রত্যেকটা প্রাপ্তবয়স্কের নাম পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে থাকা উচিত, এবং যারা মৃত আছে, যাদের একাধিক জায়গায় নাম আছে এবং যারা ভুতুড়ে আছে তাদের নাম বাদ দিতে হবে। এবং এই কাজটা বিজেপি তৃণমূল কেউই চায় না। রাজ্য এবং কেন্দ্র সরকার উভয়ই আজ পর্যন্ত ত্রুটিমুক্ত একটা ভোটার লিস্ট উপহার দিতে পারছে না। এজন্য আমাদের কর্মীদের আমরা বলেছি বিভিন্ন জায়গায় বুথ ধরে সেখানে যা মিথ্যাচার আছে, সে জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে যাদের ভোটার লিস্টে নাম নেই তাদের ভোটার লিস্টে নাম তুলতে হবে। যাদের 18 বছর হয়েছে, 18 বছর ভোটাধিকারের জন্য আমরাই লড়েছি চিরকাল, আমাদেরই দাবি ছিল। আমরাই প্রথম পশ্চিমবঙ্গে 18 বছর ভোটাধিকার দিয়েছিলাম, তার কয়েক বছর পরে দিল্লিতে গোটা দেশের জন্য হয়েছে। এবং তারপরে যাদের ভোটের নাম একাধিক জায়গায় আছে সে নাম কাটতে হবে, এবং যারা মৃত আছে তাদেরকে শ্মশান এবং কবরস্থান থেকে সেই তালিকা নিয়ে ডেথ রেজিস্টার তাকে ভোটার লিস্ট থেকে সেই নামগুলোকে শ্মশান এবং গোরস্থানে পাঠাতে হবে। এক বার এক আমরা প্রথম থেকেই বলেছি শিক্ষক নিয়ে দুর্নীতি হয় তাহলে স্কুলে যদি হয় মাদ্রাসা হবে না, স্কুল সার্ভিস কমিশনে যদি হয় মাদ্রাসা সার্ভিস কমিশনে হবে না, স্কুল বোর্ডে যদি দুর্নীতি হয় মাদ্রাসা বোর্ডে দুর্নীতি হবে না। বরঞ্চ যেটা হয়েছে মেইনলাইন মিডিয়া কখনোই মাদ্রাসার দিকে নজর দেয়নি, নাহলে মাদ্রাসায় দুর্নীতি করে যে নিয়োগ হয়েছে তার বিরুদ্ধে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা হয়েছে। সুপ্রিম কোর্টে রায় হয়ে যাওয়ার পরও সেটাকে মানা হয়নি, এবং অসংখ্য মাদ্রাসা বন্ধ হচ্ছে, শিক্ষক নেই, শিক্ষক নিয়োগ নেই। আর অন্যদিকে মমতা ব্যানার্জি মাদ্রাসাগুলোকে নিয়োগ করার সুযোগ করে দিয়েছিলেন যাতে নিজের স্বজন পোষণ হয়। তারপরে সেটা কোর্টে গেছে এবং কোর্ট থেকে বলা হয়েছে না, মাদ্রাসা বোর্ডকে আবার রিক্রুটমেন্ট বোর্ডকে সার্ভিস কমিশনকে আবার পুনর্বহাল করতে হবে এবং তাদের মারফত নিয়োগ হবে। কিন্তু গত 1 দশক সময় ধরে মাদ্রাসায় এবং স্কুলে সুষ্ঠু নিয়োগ হচ্ছে না, যার ফলে স্কুল এবং মাদ্রাসাগুলো নাভিশ্বাস উঠেছে। बोले थे कि अभी आपने कहा कि पहरेदारी वाले जो कार्यक्रम है सीपीएम की तरफ से किया जाएगा 1 सप्ताह के लिए, तो ये कार्यक्रम कब से शुरू होगा, कब तक चलेगा? हम पूरे देश में और खास करके पूरे बंगाल में अभी से शुरुआत किए हुए हैं। दंगा होने के बाद जाकर के अमन की बात करने से अच्छा है अमन की स्थापना के लिए लोगों को चौकसी करना और लोगों को साथ लेकर उन्हें संबोधित करना और उनको सम्मिलित करना।
और लामबंद करना, वो काम हम कर रहे हैं और ये अभी से शुरू हुआ है और खास करके अप्रैल महीने का पहला सप्ताह पूरा ये काम जारी रहेगा। हर क्षेत्र में, हर जगह पर हमारा जो भी शक्ति है वाम कर्मी, वो लोगों को साथ लेकर के, जो भी देश प्रेमी हैं, जो भी अमन पसंद शहरी हैं, जो धर्म और मजहब के नाम पर फसाद छेड़ने के खिलाफ हैं, उनको लेकर के हम एकता शिविर लगाएंगे। আচ্ছা, পাবলিকে তো এই জন্য তো বলা হচ্ছে, পাবলিককে মিথ্যে বোঝানোর জন্য নেই। সবাই জানে তৃণমূল যখন জন্মালো, বিজেপিতে গেল, এনডিএতে কে ছিল? বাজপেয়ী সরকারের সময় কে ছিলেন মন্ত্রী? মমতা ব্যানার্জি ছিলেন না? আদবানি মানসপুত্রী কে ছিলেন? মমতা ব্যানার্জি ছিলেন না? এই মোদির হওয়ার আগে তিনি বলেছিলেন না আদবানি প্রধানমন্ত্রী, তার কোনো আপত্তি নেই। আর এখনো তিনি ছুটে যাচ্ছেন না। আরজিকর কাণ্ড হোক, কয়লা পাচার হোক, গরু পাচার হোক, চিটফান্ড কাণ্ড হোক, নারদা কাণ্ড হোক, শিক্ষক নিয়োগের দুর্নীতি হোক, তৃণমূলকে এবং নিজেকে আর নিজের পরিবারকে বাঁচানোর জন্য তিনি বিজেপির কাছে আত্মসমর্পণ করছেন না। প্রতিদিন বিজেপিকে জায়গা ছেড়ে দিচ্ছেন না রাজনীতির। আর সেই জায়গা ছাড়ার জন্যই তিনি বামের সঙ্গে কারোর নাম একসঙ্গে যুক্ত হলে সে গৌরবান্বিত হয়। তাহলে বিজেপিকে গৌরবান্বিত করার জন্য তিনি সবসময় বিজেপির নাম যখন বলেন তাকে বাম শব্দটা উচ্চারণ করেন। এটা আরএসএস এর প্রেসক্রিপশন অনুযায়ী। এতেই লোকে বোঝা যাচ্ছে যে তিনি কার রাজনীতি করছেন। ধন্যবাদ।